এখনই সূর্যোদয় সবেমাত্র হলো, সবেমাত্র দুটো তিনটে সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং আরো 10-12টা সিদ্ধান্ত আসবে। মুখ্য নির্বাচনী কমিশনারকে দেখো মধ্যাহ্নে পৌঁছাতে, মধ্যাহ্নের দ্বিপ্রহরের যে তেজ, আমি নিশ্চিত এই তৃণমূলের ঘাসফুল সব শুকিয়ে যাবে, মমতা ব্যানার্জিও শুকিয়ে যাবেন এবং উনি বুঝতে পারছেন সেই ভবিষ্যৎটা, সেই জন্যই এত সমস্যা। এখনো মধ্যাহ্ন আসতে দ্বিপ্রহরের যে জ্বলন্ত সূর্য এখনো কিন্তু তৃণমূল এবং তাদের গুন্ডারা দেখেনি। এখন তো মাত্র সবে ভোর হয়েছে, মাত্র তো দুখানা তিনখানা বেরোলো ট্রাম্প কার্ড, এখনো অনেক বাকি আছে। দেখুন এবারে নির্বাচনে এই তৃণমূল, তাদের ওই লাল চুল কানের দুল এবং তাদের মালকিন বা ছোট মালিক, তাদের কি অবস্থা হয়। সেজন্যই তো এত বেচাইনি, এত হতাশা। বামেদের ডেমোক্রেসি দেখা গেছে, বামেদের নৃত্য দেখা গেছে, এখন পিশাচ নৃত্য দেখা গেছে। তবে এই পিশাচ নৃত্য বা ভূতেদের নৃত্যের ওঝা এসে গেছেন এবং উনি ভূত ঝেড়ে দেবেন। দেখুন, আমি মানে ব্যক্তিগত স্তরে আমি বলছি দীপাঞ্জন চক্রবর্তী হিসাবে, কারণ ভারতীয় জনতা পার্টিতে আমি তো সদ্য এসেছি। ভারতীয় জনতা পার্টি একটা বিরাট দল, রাষ্ট্রীয় স্তরের সব থেকে বড় দল। আমি তো মুখপাত্র নই, আমি ব্যক্তিগত স্তরে বলছি যে এটা আমার বিশ্বাস যে পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তার প্রতিফলন হবে। হিন্দিতে যে কথাটা আছে যে লোন লিয়া হ্যায় তো চুকানা পড়েগা, যেমন মানেকা গুরুস্বামী চুকাতে গিয়ে সুপ্রিম কোর্টে মহামান্য প্রধান বিচারপতির করকানি শুনেছেন। দেখো, এই তোমার প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। 100% ওয়েবকাস্টিং এবং একের পর এক যেরকম ভাবে বলিষ্ঠ সিদ্ধান্তগুলো নিচ্ছে মুখ্য নির্বাচন কমিশনের অফিস, তার থেকেই তো বোঝা যাচ্ছে যে এত বিদ্রোহ, বিক্ষোভ, হতাশা, দুঃখ, ধর্ণা ইত্যাদি কেন হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি ওনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে এখনই সূর্যোদয় সবেমাত্র হলো, সবেমাত্র দুটো তিনটে সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং আরো 10-12টা সিদ্ধান্ত আসবে। মুখ্য নির্বাচনী কমিশনারকে দেখো মধ্যাহ্নে পৌঁছাতে, মধ্যাহ্নের দ্বিপ্রহরের যে তেজ, আমি নিশ্চিত এই তৃণমূলের ঘাসফুল সব শুকিয়ে যাবে, মমতা ব্যানার্জিও শুকিয়ে যাবেন এবং উনি বুঝতে পারছেন সেই ভবিষ্যৎটা, সেই জন্যই এত সমস্যা। এতে কোনো দ্বিমতের অবকাশ নেই। 100% ওয়েবকাস্টিং হবে এবং তার সঙ্গে প্রত্যেকটা বুথের মধ্যে ভোটার সহায়তার ব্যবস্থা থাকবে। এইটা যদি সত্যি সত্যি ফলপ্রসূ করা যায় তাহলে তো বলতে হবে যে তৃণমূলের মানে শিয়রে সংক্রান্তি। না, আমি বলছি না শুধু যে এই 100% ওয়েবকাস্টিং বা বুথের ভেতরে সেন্ট্রাল ফোর্সেস থাকবেন ইত্যাদি, শুধু এটা নয়। আমি আবার বলছি, এখনো মধ্যাহ্ন আসতে দ্বিপ্রহরের যে জ্বলন্ত সূর্য এখনো কিন্তু তৃণমূল এবং তাদের গুন্ডারা দেখেনি। এখন তো মাত্র সবে ভোর হয়েছে, মাত্র তো দুখানা তিনখানা বেরোলো ট্রাম্প কার্ড, এখনো অনেক বাকি আছে। দেখুন এবারে নির্বাচনে এই তৃণমূল, তাদের ওই লাল চুল কানের দুল এবং তাদের মালকিন বা ছোট মালিক, তাদের কি অবস্থা হয়। সেজন্যই তো এত বেচাইনি, এত হতাশা। প্রত্যেকজন ভোটার এবং পুরো রাজ্যের কাছে আজকে নির্বাচন কমিশনার একটা বার্তা দিয়েছেন যে এবারে হিংসামুক্ত ভোট করা হবে এবং আপনারা নির্ভয়ে ভোট দিতে যান, এবং এই বার্তাটা কিন্তু রাজ্য সরকারের কাছেও দেওয়া হয়েছে যে কোনো রকম ভাবে হিংসামুক্ত ভোট এবার করতে হবে। সত্যিই কি হিংসামুক্ত ভোট করা এতটা পসিবল মনে হচ্ছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে? যতটুকু দেখতে পাচ্ছি, যতটুকু শুনতে পাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এবং কিছু নিশ্চিন্তে নিঃসন্দেহে যে কিছু সূত্র মারফত যে কিছু খবর আসছে, সেগুলো থেকে এটা বলতে পারি যে জানুন, একটা সময় বিহারের নির্বাচন সারা ভারতবর্ষের সব থেকে কলঙ্কিত গণতান্ত্রিক অধ্যায় ছিল। সেই বিহারে গত 10 বছরে একটিও ঘটনা ঘটেনি। সদ্য সদ্য পশ্চিমবঙ্গের থেকে বড় নির্বাচন মহারাষ্ট্রে হয়েছে, এমনকি একটা চট থাপ্পড় খাওয়ার ঘটনা ঘটেনি। বিরোধী কংগ্রেস বা উদ্ধব ঠাকরের শিবসেনা, তারা এই অভিযোগ জানাতে পারেনি যে তাদের কোনো কর্মী একটা চট থাপ্পড়ও খেয়েছে। কেউ কোনো তরফ থেকে অভিযোগ আসেনি। এইবার কিন্তু নির্বাচন কমিশন এটা সেটা পশ্চিমবঙ্গে করে দেখাবে। যে পশ্চিমবঙ্গ একসময় বিহারকে নিয়ে কটূক্তি করত, বক্রোক্তি করত যে এই তো বিহার, এই তো বিহারের জঙ্গল রাজ, সেই জঙ্গল রাজে 10 বছরে একটা ঘটনা ঘটেনি।
আর পশ্চিমবঙ্গে এত কি জনসেবার মধ্যে মধু পেয়েছে তৃণমূল, যে পঞ্চায়েত নির্বাচনে 50-55 জন খুন হয়ে যাচ্ছেন, পোস্ট পোল ভায়োলেন্সে আমাদের বিজেপির শয়ে শয়ে কর্মীকে হত্যা করা হচ্ছে। এবার সেটা হবে না, অনেক, এনাফ ইজ এনাফ। এবার দেখাবে সিইসি যে কি করে নির্বাচন করতে হয় পশ্চিমবঙ্গে, এবং সেটা হবে, কেউ ঠেকাতে পারবে না। এবার আরেকটা নতুন বিষয় যেটাকে অবতারণা করছে সিইসি, সেটা হচ্ছে যে প্রার্থীর রঙিন ছবি থাকবে ইভিএম এ, যার ফলে অনেকটা ওই একই রকম প্রার্থী বা একই রকম চিহ্ন, এই যে একটা গোলমাল হয়ে যায়, সেটাকে বন্ধ করা যাবে। আপনার কি মনে হয় সত্যি সত্যি সেটা সম্ভব? দেখুন, মার্জিনালাইজ তো ডেফিনেটলি হবে, কারণ আগে যেটা তৃণমূল করে এসেছে, কারণ এই দলটিকে তো আমি রাজনৈতিক দল বলি না, এটা দুর্বৃত্তদের স্বার্থ সিদ্ধির জন্য, দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত দুর্বৃত্তদের একটা সংগঠন। এই সংগঠন, এরা যত রকম অসাধু প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো তারা ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত রাখতে। তো সেটা এবার হবে না, কারণ আমরা আগে দেখেছি যে একই নামে 10 জন করে ডামি ক্যান্ডিডেট তৈরি করে দেওয়া, যাতে ভোটারদের তারা বা যে সহজ সরল গ্রামের মানুষদের বিশেষ করে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে। সেটা আবার হবে না, সম্ভব নয়। আমি তো ওই বললাম যে অন্তত 10-12টা ব্যাপার পদক্ষেপ নিচ্ছে, তার 2-3টেই এখন অব্দি প্রকাশ পেয়েছে, ধীরে ধীরে সবই প্রকাশ পাবে। যে এই অশিক্ষিত যে গুন্ডাগুলো তৃণমূলের, তাদের যে চিন্তা ভাবনা তার অনেক ওপরে থাকবে এই পরিকল্পনা, দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে, মানুষের স্বার্থে এবং রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে, সেটা এবারে প্রতিফলিত হবে। জ্ঞানেশ কুমার আরো একটা নির্দেশ দিয়েছেন যে এসপি এবং জেলা শাসকদেরকে বলেছেন যে ভোটার যারা রয়েছেন তারা যাতে সুরক্ষিতভাবে ভোট দিতে পারে সেটা দেখতে হবে। তো এটা কি সত্যি সত্যিই কার্যকর করা সম্ভব? পশ্চিমবঙ্গে যেরকম আমরা দেখেছি যে চলে আসছে পোস্ট পোল ভায়োলেন্স, সেখানে দাঁড়িয়ে কি সম্ভব এটা? আমি একটু আগে যেটা বললাম আবার বলছি, এবারের ভোট 2026-এর যে ভোট, সেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে গত 50 বছরের কাছাকাছি, বাম আমলে বা সিপিএম এর রাজত্বে 34 বছর এবং গত তৃণমূলের রাজত্বে 15 বছর মানুষ প্রাণ খুলে মন খুলে ভোট দিতে পারেনি। এইবার সেটা হবে। এতদিন আমিও যেটা বলতাম যে যে বাকি ভারতবর্ষে এটাকে বলে ডান্স অফ ডেমোক্রেসি, সেই গণতন্ত্রের উৎসব বা ডান্স অফ ডেমোক্রেসি পশ্চিমবঙ্গে দেখা যায়নি। আগে বামেদের ডেমোক্রেসি দেখা গেছে, বামেদের নৃত্য দেখা গেছে, এখন পিশাচ নৃত্য দেখা গেছে। তবে এই পিশাচ নৃত্য বা ভূতেদের নৃত্যের ওঝা এসে গেছেন এবং উনি ভূত ঝেড়ে দেবেন। এবার বাংলার মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে নিজেদের পছন্দের ভোট তারা দিতে পারবে। আপনি যেটা বলছেন ডান্স অফ ডেমোক্রেসি, সেটা পশ্চিমবঙ্গে ক্রাই অফ ডেমোক্রেসি কাইন্ড অফ। তো সেখানে দাঁড়িয়ে কালকে অর্থাৎ সোমবার জ্ঞানেশ কুমার যেভাবে ক্লাস নিলেন, তৃণমূলের যে সমস্ত প্রতিনিধিরা গেছিলেন তাদের যেভাবে ক্লাস নিলেন, সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন এটা শুধুমাত্র উষাকাল, এখনো সূর্য মধ্য গগনে আসতে অনেক দেরি। তাহলে কি বলতে হবে যে এবার তৃণমূলের খেলা সত্যি সত্যিই শেষ হতে চলেছে? দেখুন, তৃণমূলের খেলা অনেক দিনই শেষ হয়ে গিয়েছে। বিশেষ করে গত 3-4 বছর ধরে, এই যে তৃতীয়বার উনি ক্ষমতায় আসার পর যে পিশাচদের নৃত্য দেখেছে সারা বাংলা জুড়ে, তার নাম শেখ শাহজাহান হোক, কেষ্টা হোক, বা ওই জালি এমবিএ ডিগ্রিধারী যে ছেলেটি আছে তার নৃত্য হোক, বাংলার মানুষ দেখেছে এবং বাংলার মানুষ তিক্ত বিরক্ত। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, সেই সিদ্ধান্তের প্রতিফলন আমরা দেখতে পাবো। আপনারাও মে মাসের 7 তারিখে দেখবেন যে পশ্চিমবঙ্গ পরিবর্তন হচ্ছেই এবং ভারতীয় জনতা পার্টি সরকারে আসছেই। পশ্চিমবঙ্গে নতুন সূর্যোদয় হবে, পশ্চিমবঙ্গের নতুন পশ্চিমবঙ্গ তৈরি হবে, কোনো সন্দেহের অবকাশ নেই। এবং যেটা আমি বললাম যে দ্বীপ্রহরের মধ্যাহ্নের যে সূর্য, এখনো কিন্তু চিফ ইলেকশন কমিশনার দেখাননি, এখনো বাকি রয়েছে। একটু ধর্ণা মঞ্চের প্রসঙ্গে আসি। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে বলছেন, আমি রয়েছি বলেই আপনারা শান্তিতে থাকতে পারছেন। যদি আমি জায়গাটা ছেড়ে দিই তাহলে 1 মিনিটের মধ্যে একটা বিশেষ জনগোষ্ঠী এমন তাণ্ডব করবে, এমন কাণ্ড করবে যে আপনারা আর বাঁচতে পারবেন না। কি বলবেন এই বিষয়ে? রীতিমতো হুমকি দিচ্ছেন নাকি ভোটারদের? এটা বাংলায় উনি বলেছেন, আমিও শুনেছি। কয়েক বছর আগে হিন্দিতে অবিকল এই ভাষাতেই মিমের যিনি রয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি, ওনার ছোট ভাই আকবর উদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদে এই ভাষাতেই কথা বলা হয়েছিল এবং তার বিরুদ্ধে কিন্তু অপরাধমূলক ক্রিমিনাল কনস্পিরেসি এবং ইন্টিমিডেশনের মামলাও রুজু হয়েছিল।
ও বলেছিল যে পুলিশ উঠে যাক, 15 মিনিটের জন্য আমরা দেখিয়ে দেবো হিন্দুদের। এখানে তো আমাদের সোকল পিসি বলছেন যে 1 মিনিটের মধ্যে দেখিয়ে দেবেন। ভাষাটা অবিকল সেম, উনি হিন্দিতে বলেছিলেন আর পিসি বাংলায় বলছেন। একবার চেষ্টা করে দেখুন। উনি এটা যেন ভুলে না যান, উনি ভারতবর্ষের সীমার মধ্যে রয়েছেন, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী। উনি যে ভাষায় কথা বলছেন এটা অপরাধীদের ভাষা। ভারতবর্ষ, বাংলা তো ছেড়েই দিলাম, ভারতবর্ষ আজ পর্যন্ত সংবিধানের শপথ নেওয়া কোনো মুখ্যমন্ত্রীর মুখে এই ভাষা শোনেনি। তবে এই ভাষাগুলো যেগুলো বেরোচ্ছে এটা চরম আতঙ্কের বহিঃপ্রকাশ, হতাশার বহিঃপ্রকাশ, সেটা আমরা দেখতে পাচ্ছি। ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার ভাষা, এগুলো বোঝা যাচ্ছে যে উনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, বয়স হয়েছে। আর তার উপর যে চূড়ান্ত পরাজয় এবং ওনার রাজনৈতিক দলটি বা সকল সংগঠনটি দুর্বৃত্তদের তার ধ্বংস দেখতে পাচ্ছেন, সেই আতঙ্ক এবং হতাশা থেকে এই সমস্ত কথাবার্তা বেরোচ্ছে। নিন্দা করার ভাষা নেই, উনি এইরকম কথাবার্তাই বলে থাকেন। আজকে আবার সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলাটি ওঠে এবং সেখানে ইতিমধ্যেই মানেকা গুরুস্বামী, যিনি তৃণমূলের রাজ্যসভার প্রতিনিধি হয়ে তিনি এখন ভোটে লড়বেন বলে আমরা জানি, তিনি সওয়াল করেছেন যে জুডিশিয়াল অফিসাররা তাদেরকে নিয়ে তিনি সওয়াল করছেন, বা তাদের কার্যকারিতা নিয়ে বা তারা কি করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাতে যথেষ্ট তিরস্কৃত হয়েছেন। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে তাদের নিয়ে কোনো রকম কথা বরদাস্ত করা হবে না, ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এবং তারপরে মানেকা গুরুস্বামী সেই বিষয়ে ক্ষমাও চেয়ে নেন। কিন্তু হঠাৎ করে এই ধরনের কথা উনি বলতে গেলেন কেন? উনি কি বুঝতে পারেননি যে সুপ্রিম কোর্টের কাছে যে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে তার নির্দেশের বিরোধিতা করছেন উনি? দেখো, মানে একটা বাংলায় কথা না আছে না, যে দশচক্রে ভগবান ভূত। উনি এখন বুঝতে পারছেন যে আমি কোন চোরাবালিতে পা দিয়েছি। সদ হওয়ার জন্য আমাকে যে এত দাম দিতে হবে সেটা বোধহয় ওনার মাথাতে ছিল না। উনি যথেষ্ট শিক্ষিত এবং বুদ্ধিমান আইনজীবী, এবং এখন বুঝতে পারছেন যে যে দলটা আমি দিচ্ছি, আমাকে বাধ্য করা হবে এই সমস্ত অপরাধীমূলক কথাবার্তা বলার জন্য। ও একটা হিন্দিতে কথা আছে, বলে কে লোন লিয়া হ্যায় তো ইএমআই তো চুকানা পড়েগা। উনি ইএমআই চুকাচ্ছেন, এবার এর দাম ওনার ক্যারিয়ারের ওপর দাগ পড়ে যাবে। না হলে দেখেছো নিশ্চয়ই যে এই কপিল সিব্বল বলো বা অভিষেক মনু সিংভি বা শ্যাম দিওয়ান, ওনারা কিন্তু কোনোদিন এই দলটির সদস্য হওয়ার জন্য বা রাজ্যসভা লোকসভার মেম্বার হওয়ার জন্য চেষ্টা করেননি, কারণ ওনারা জানেন প্রফেশনাল হিসাবে আমরা কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গের করদাতাদের, সেটা আমরা রোজগার করে নেব, কিন্তু এই দলটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হব না। তাতে আমাদেরও কিন্তু অপরাধীদের ভাষা বলতে হবে, আইনজীবী হিসাবে আমাদের সুনাম কিন্তু ধূলিসাৎ হবে, সেটা দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলেছেন, মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, উনি তো বলেছেন পরিষ্কার যে কি মানে এগুলো আমরা বরদাস্ত করব না। আপনাদের পুরো সিস্টেমের ওপরই ভরসা নেই, এখন জুডিশিয়ারির উপর আঙুল তুলছেন। তো এটা কি মেনকা গোস্বামী জানেন না? জানেন যে আমি যেটা বলছি সেটার রিপারকেশন কি হবে। কিন্তু ওই যে ইএমআই চুকাচ্ছেন রাজ্যসভার এমপি হয়ে, এই এনার সংস্পর্শে যারা যাবে তাদের সর্বনাশ হবে, সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে বলছেন যে এই যে এত কাণ্ড ঘটছে তাতে ভোটার চুরি করা, ইভিএম কারচুপি, কাউন্টিং এর গোলমাল করা, এইগুলোই নাকি অ্যাকচুয়ালি আসল উদ্দেশ্য, এটাই পরিকল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন যে ভোটার কারচুপি করবে নাকি অন্য দল বা বিজেপি? না, যেটা এতদিন উনি করে এসেছেন এটা তো হয়, এটা চিরকাল আমরাও দেখেছি। দেখো, আমি যদি অপরাধ বিজ্ঞানের কথা বলি বা অপরাধীদের মানসিক অবস্থা বিশ্লেষণ করি, এটা আমরা দেখেছি আমার সারা জীবনের অভিজ্ঞতা, যে যে অপরাধী যে ধরনের অপরাধ করে, এটা তো বলা হয় যে অপরাধী ঘুরে ঘুরে তার যে অপরাধের যে স্থল সেখানে একবার ঘুরতে আসে। তো উনি যা যা করেছেন সে জায়গাতে তো উনি ঘুরতে যাবেনই, উনি তো এই কাজগুলো করে এসেছেন। তো এটা নাথিং নিউ। ওনার এই সমস্ত যে বাতুলের প্রলাপ, সেগুলো বাংলার মানুষ ইগনোর করছে, অগ্রাহ্য করছে। হ্যাঁ, মনে রাখছেন কিন্তু অগ্রাহ্য করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটা সুর চড়িয়েছেন এবং তিনি বলছেন যে আর মে মাসের পর 2 মাস আপনি একটু জবরদস্তি করবেন, ট্যাক্টফুলি হ্যান্ডেল করে নেবেন অফিসাররা, তারপরে আপনি নিজে কোথায় থাকবেন তার ঠিক নেই। আপনি যে এরপরেও ব্যবস্থা নেবেন, কেন যে সুপার গড হয়ে গেছেন, স্পাইডারম্যান হয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি হাজারটা কথা বলেছেন। লাস্টে বলছেন যে বাংলার মানুষ
নিজেরা ঠিক বুঝে নেবে যে কি করতে হবে, কি বলতে হবে বা কাকে ভোট দিতে হবে। বাংলার মানুষ কি সত্যিই অন্য কিছু বুঝে নেবে? দেখুন, আমি মানে ব্যক্তিগত স্তরে আমি বলছি দীপাঞ্জন চক্রবর্তী হিসাবে, কারণ ভারতীয় জনতা পার্টিতে আমি তো সদ্য এসেছি। ভারতীয় জনতা পার্টি একটা বিরাট দল, রাষ্ট্রীয় স্তরের সব থেকে বড় দল। না, আমি তার মুখপাত্র নই, আমি ব্যক্তিগত স্তরে বলছি যে এটা আমার বিশ্বাস যে পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তার প্রতিফলন হবে। এবং এটা তোমার আমার থেকে সব থেকে বেশি বোঝেন কিন্তু মমতা ব্যানার্জি। এখন যা যা বলছেন এগুলো চরম আতঙ্ক থেকে বলছেন, কারণ উনি জানেন যে 7ই মের পরে ওনার যতগুলো তৃণমূলের অফিস রয়েছে না, ওনার ওই লাল চুল কানে দুল তারাই কিন্তু ওগুলোকে ধ্বংস করবে। কারণ এই পিশাচদের তো উনি বানিয়েছেন। এটা বলে না, আমরা তো পড়েওছি বিভিন্ন বইয়ে, যে এই পিশাচরাই কিন্তু পিশাচ সিদ্ধদের ঘাড়ে চড়ে বসে যখন মন্ত্রের জাল কেটে যায়, এবং সেই কেটে যাচ্ছে উনি বুঝতে পারছেন। এই আতঙ্ক থেকে বলছেন, এগুলোকে গুরুত্ব আমরা দেই না। সোমবার যখন দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশনারের সঙ্গে মিটিং হচ্ছে সকলের, সেই সময় দাঁড়িয়ে ধর্ণামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নতুন বক্তব্য রাখলেন যে দিল্লি থেকে কোনো একজন আমলা তাকে ফোন করেছেন, ফোন করে বলেছেন এবারে নাকি আরো অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে। কি ষড়যন্ত্র? না, বিজেপি নেতারা গরিব মানুষের টাকাগুলো লুটে খাওয়ার চেষ্টা করছেন। কেমন করে? না, সেই গরিব মানুষদের নাম বাদ দেওয়া হবে এই এসআইআর এর মাধ্যমে, এবং তারপরে তারা যখন টাকা তুলতে যাবেন তাদের কাছ থেকে চাওয়া হবে তাদের নথিপত্র সমস্ত কিছু। তারা নথি দেখাতে পারবেন না যে তারা ভারতের নাগরিক, ফলে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে, এবং তারপর সেই ফ্রিজ করা টাকা নাকি মোদির যারা সাঙ্গপাঙ্গরা রয়েছেন তারা নাকি লুটে খাবেন। এটাই নাকি এখন নতুন ষড়যন্ত্র করছে বিজেপি। কি বলবেন এ বিষয়ে? দুর্দান্ত। আমি দেখো, আমরা যতটুকু জানি একটি জালি ইনস্টিটিউট থেকে জালি এমবিএ ডিগ্রি পেয়েছেন, কিন্তু আহ, কিছু মানুষের তো সহজাত একটা অপরাধীমূলক মস্তিষ্ক থাকে, চিন্তা ভাবনাটা অপরাধীদের মতো হয়। আমি একটু আগে বললাম যে পৃথিবীতে অপরাধ বিজ্ঞান বলে সমস্ত অপরাধী তারা একবার অপরাধের স্থলে ঘুরতে যায়। আমি একটাই উদাহরণ দিচ্ছি, দেখো অবচেতন মন থেকে এগুলো বেরিয়ে আসে। এখনো অব্দি 70 লক্ষ অবৈধ ভোটার বেরিয়েছে। এই 70 লক্ষ কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছিল এতদিন, এবং আরো বেরোবে 1,30,000-এ। আমি 70 লক্ষই এখন অব্দি ধরলাম। এই 70 লক্ষ লোকের কিন্তু ভোটার কার্ড রয়েছিল, এই 70 লক্ষ লোকের কিন্তু রেশন কার্ড রয়েছে, এরা কেউ ভারতীয় নয়, সেটা পরিষ্কার প্রমাণিত হলো। এবং এই 70 লক্ষ লোকের নামে রেশন উঠেছে, কয়েক হাজার হাজার কোটি টাকা, সেটা কার পকেটে গেছে জানতে তো হবে। এগুলো তো প্রশ্ন উঠবে 7ই মের পর, নির্বাচনের পর তদন্তও হবে। যদি পশ্চিমবঙ্গ সরকার বলে থাকে, এই তৃণমূলের সরকার, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা রয়েছি, যদি অ্যাভারেজ ধরে নেই যে একজন মানুষের অ্যাভারেজ মিনিমাম সে 3,000 টাকা মাসে বিভিন্ন প্রকল্প থেকে পাচ্ছে, 70 লক্ষ মানুষ 3,000 টাকা করে মাসে, আর তুমি 5 বছরের হিসাব দেখো যে কত হাজার কোটি টাকা এরা মেরেছে। এর হিসাব আমরা, এক একটা টাকার হিসাব আমরা নেব, ভারত সরকার নেবে। ভারত সরকার টাকা খায়রাতির জন্য নয়, এবং এই টাকাগুলো কিন্তু ওনাদের পারিবারিক টাকা নয়, এর হিসাব নেওয়া হবে, নিশ্চিন্ত থাকুন। তো এই যে অপরাধ যেগুলো করেছে, এই বিচলিত মুহূর্তে, কারণ উনি জানেন যে ওনার জন্য কিন্তু ওই মকরমুখী স্টিলের বালা অপেক্ষা করছে, তিহারেও রুম টুম সাজিয়ে রাখা হচ্ছে, যেতে হবে খুব তাড়াতাড়ি। আর এই অপরাধী যখন বিচলিত হয়, মানসিক স্থিতাবস্থা হারিয়ে ফেলে আতঙ্কে, তখন তার পুরনো অপরাধের কথা তার মুখ দিয়ে বেরিয়ে আসে। তার জন্যই বলছে যে টাকা খেয়েছে, টাকা চুরি করেছে, সেই করেছে, এই করেছে, বোঝাই যাচ্ছে। আতঙ্কটা কার আতঙ্ক, সেটা কোথায় বেরিয়ে আসছে। আরো বেরোবে, আর একটু যেতে দাও, তারপর দেখবে আরো অনেক কথা বলবে। আমি একটা কথা সবসময় বলি, ব্রাহ্মণের যখন গরু হারিয়ে যায়, ব্রাহ্মণ তার মেয়েকেও মা বলে। এনারও সেই সময় এসে গেছে। একটা শেষ প্রশ্ন করব, যে একটু আগে আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা কমিউনিটি যদি এখন তেড়ে ওঠে তাহলে 1 মিনিটের মধ্যে 12টা বাজিয়ে দেবে। এই কথাটা যে তিনি বললেন একটা ওপেন খোলা মঞ্চ থেকে, তাহলে কি তিনি প্রকারান্তরে এটা স্বীকার করে নিলেন যে এখানে ধর্মীয় উত্তেজনা রয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে, এবং সেটাকেই তিনি উস্কে দিতে চাইলেন, হাওয়া দিতে চাইলেন? এটা তো আমি একটু আগে বললামও না, যে হিন্দিতে যে কথাটা আছে যে লোন লিয়া হ্যায় তো চুকানা পড়েগা। যেমন মানেকা গুরুস্বামী চুকাতে গিয়ে সুপ্রিম কোর্টে মহামান্য প্রধান বিচারপতির করকানি শুনেছেন।
ইনিও তো লোন নিয়েছেন, আর হিসাব দিতে গিয়ে উনিও দেখছেন যে না, এবার আমাকে অ্যাটলিস্ট আর পরোক্ষে থাকলে চলবে না, আমাকে প্রত্যক্ষে সব কথা বলতে হবে, দাঙ্গার একটা প্রস্তুতি নিতে হবে, মানুষকে ভীত সন্ত্রস্ত করতে হবে। এবং সেটা করতে গিয়ে উনি যা যা কথাবার্তাগুলো বলে যাচ্ছেন, সেগুলো পরিষ্কার অপরাধীদের ভাষা। এটা খুব দুঃখজনক ব্যাপার যে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে, যেখানে আমরা গর্ব করতাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের বা রাজনৈতিক নেতাদের শিক্ষা দীক্ষা সম্ভ্রম, সচেতনতা, সংবেদনশীলতা, এগুলো নিয়ে আমরা গর্ব করতাম, সেখানে বাংলার মানুষ একসময় যে মেয়েকে চেয়েছিল সেটা পেয়েছে। সেই পাওয়াটা এমনই ভয়ঙ্কর পাওয়া, বাংলার গর্ব বলে আর কিছু রইল না। ওই আকবরউদ্দিন ওয়াসির ভাষাই উনি এখন কথা বলছেন। আমার মনে হয় শতপ্রণোদিত ভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ, তাদের এফআইআর করা উচিত ওনার বিরুদ্ধে।